আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা ফিনল্যান্ডে উচ্চশিক্ষার জন্য অ্যাপ্লাই করেছেন এবং সামনে মাসে বা ভবিষ্যতে ইন্ডিয়াতে ভিএফএস ফেস করতে যাবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনাদের মনে অনেকেরই প্রশ্ন থাকে যে আমি ভিএফএস পর্যন্ত কিভাবে যাব, কোথায় কত টাকা খরচ হবে এবং কোথায় কি কি বিষয়গুলো লক্ষ্য রাখলে আমি খুব স্মুথলি ভিএফএসটা ফেস করে আসতে পারবো। আজকে আপনাদেরকে এই বিষয় নিয়ে টোটাল একটা ধারণা দিব। সো সর্বপ্রথম ভিএফএস এ অ্যাপ্লাই করে যখন আপনারা যাবেন, অবশ্যই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে গিয়েছে, আপনারা একটা ফিক্সড ডেট পেয়ে গিয়েছেন। প্রথম আপনাদের যে কাজ, সেই কাজটা হচ্ছে আপনি আপনার যত ডকুমেন্টস আছে এগুলার অরিজিনাল এবং একটা কপি, এই জিনিসটা রেডি করে একটা ফাইলে নিয়ে নেবেন। সেকেন্ড কাজ, যখন আপনি ভিএফএস এর ডেটটা ফিক্সড করে ফেলেছেন, অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম হয়ে গিয়েছে, তখন এয়ারের টিকিট আপনি চেষ্টা করবেন সবসময় এয়ারে দিল্লিতে যাওয়ার জন্য, কারণ এয়ারে গেলে আপনার মোটামুটি বাংলাদেশ থেকে 2.5 থেকে 3 ঘন্টা লাগবে এয়ারলাইন্স ভেদে। তো আপনি একটু ফ্রেশ থাকতে পারবেন বা রিল্যাক্স থাকতে পারবেন। আপনি চাইলে বেনাপোল হয়ে বাই রোডেও ইন্ডিয়া প্রবেশ করতে পারেন, সেখান থেকেও দিল্লি যেতে পারেন, বাট সেই ক্ষেত্রে আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনি অনেক টায়ার্ড হয়ে যাবেন। সো আপনারা সবসময় চেষ্টা করবেন এয়ারের টিকিট করা। আর এয়ার এবং ট্রেনে যেতে আপনাদের কিন্তু খুব একটা বেশি টাকার পার্থক্য হবে না। ট্রেনে যদি আপনার 7 থেকে 8 হাজার টাকা সব মিলে খরচ হয়, এয়ারে আপনি এক একটা ট্রিপে হয়তো 9-10 হাজার টাকার মতো খরচ হবে ওয়ান ওয়েতে। তো আপনারা সর্বপ্রথম এয়ারের টিকিট করে ফেলবেন। এয়ারের টিকিট সম্পর্কে যদি ধারণা দেই, তাহলে আপনার ঢাকা থেকে দিল্লি এবং দিল্লি থেকে ঢাকা রাউন্ড ট্রিপে আপনার মোটামুটি 18 থেকে 20 হাজার টাকা রেঞ্জের মধ্যে আপনি টিকিট পেয়ে যাবেন। কখনো কখনো এটা 22 হাজারও হতে পারে, বাট আপনি যদি এটা খুব ক্লোজ কল ডেটে কাটেন, তাহলে কিন্তু এই টাকাটাই আপনার 28 হাজার থেকে 35 হাজার টাকা মতো ভ্যারি করতে পারে। সো আপনারা চেষ্টা করবেন যত আগে সম্ভব তত আগে আপনাদের এয়ার টিকিটটা কনফার্ম করে ফেলা। আপনারা এয়ার টিকিট কনফার্ম করে ফেললেন। এখন সবার অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে ভাইয়া, আমি মেডিকেল ভিসা, আমি ট্যুরিস্ট ভিসা অথবা আমি ডাবল এন্ট্রি ভিসা, কোন ভিসাতে ফিনল্যান্ডে এম্বাসি ফেস করতে যাব? সো ফিনল্যান্ডের এম্বাসির ক্ষেত্রে আপনি 3টা ভিসার যে কোনো ভিসাতে যান না কেন, তাতে ফিনল্যান্ডের এম্বাসি আপনি ফেস করে আসতে পারবেন। এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে আপনারা যখন যাবেন একটা জিনিস খেয়াল রাখবেন, বাংলাদেশের ডিপার্চার সিল এবং ইন্ডিয়ার অ্যারাইভাল সিল, এই দুইটা সিল সহ এবং ইন্ডিয়ার ভিসার কপিটা কিন্তু আপনাকে ভিএফএস এ জমা দিতে হবে। সো যাওয়ার সাথে সাথে আপনারা ইন্ডিয়া পৌঁছানোর পরে সর্বপ্রথম আপনারা এই জিনিসটা একটা কালার স্ক্যান কপি করে প্রিন্ট করে নেবেন। ওকে, আপনারা যদি বাই এয়ারে যান, আমি প্রথমে এয়ারে আসি। বাই এয়ারে গেলে আপনারা দিল্লি এয়ারপোর্টে নামলেন। আপনারা দিল্লি এয়ারপোর্টে নেমে সেখানে মেট্রোতে করে আপনারা চলে যাবেন পাহাড়গঞ্জ, কারণ ওইখানে সবগুলো রিজনেবল প্রাইসে হোটেল পাওয়া যায়। সো আপনারা দিল্লি এয়ারপোর্টে নেমে ওখানেই কিন্তু আপনার স্টেশন আছে, মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনে করে আপনারা সোজা পাহাড়গঞ্জ চলে যাবেন। পাহাড়গঞ্জ গিয়ে সেখানে আপনি অনেক হোটেলের অপশন পেয়ে যাবেন। আপনারা যদি সিঙ্গেল রুম নেন, যেখানে 2 জন করে থাকতে পারবেন, সেই রুমগুলোতে আপনি মোটামুটি 1000 রুপি থেকে 1500 রুপির মধ্যে ভালো রুম পেয়ে যাবেন। এবং আপনারা অবশ্যই হোটেলে ওঠার আগে রুমগুলো বুক করে, মানে রুমগুলো দেখে নেবেন। বুক করার পূর্বে রুমগুলো নিজেরা দেখে নেবেন যে রুমগুলো কেমন। আর একটা সতর্কতা আপনাদেরকে বলে দেই, সেটা হচ্ছে আপনারা কখনো ট্যাক্সি ড্রাইভার, রিক্সাওয়ালা অথবা টেম্পু ড্রাইভার অথবা হচ্ছে আপনাদের বাইরে যে এজেন্টগুলো থাকে হোটেলের, তাদের মাধ্যমে রুমে যাবেন না বা রুম বুক করবেন না। তাহলে আপনার নর্মাল হোটেল আপনার থেকে যে প্রাইস রাখতো তার থেকে অবশ্যই 200 থেকে 300 রুপি বা 500 রুপিও কিন্তু ওরা অনেক সময় বেশি রাখে পার নাইটে। আপনারা সবসময় ট্রাই করবেন নিজেরা সরাসরি হোটেলে গিয়ে রুম দেখে নিজেরা বুক করতে। আরও কিছু অপশন আছে, যেমন আপনারা চাইলে আগে থেকে booking.com এর মাধ্যমেও কিন্তু রুমগুলো বা হোটেলগুলো দেখে তাদের প্রাইস সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এবং সেখানে কিন্তু তাদের ফোন নাম্বারও দেওয়া আছে, আপনি তাদের সাথে সরাসরি যোগাযোগ করলে তারা কিন্তু booking.com থেকেও কিছুটা ডিসকাউন্টে দিয়ে দেয়। যারা সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট আছেন, ছেলে অথবা মেয়ে, তাদের জন্য আমি বলবো, যদি আপনারা পুরো রুমটা নিতে না চান, আপনাদের কিন্তু পাহাড়গঞ্জে একটা হোটেল আছে, সেটার নাম হচ্ছে এসবি ইন্টারন্যাশনাল হোটেল। এসবি ইন্টারন্যাশনাল, আপনারা যদি হোটেল এসবি ইন্টারন্যাশনালে যান, সেখানে কিন্তু আপনি সিঙ্গেল বেডেড ডরমেটরি পাবেন। অর্থাৎ একটা বড় রুমে 5 জন বা 6 জন ছেলে অথবা মেয়ে, তাদেরকে আপনারা আলাদা আলাদা বেড দিবে, আলাদা আলাদা লকার দিবে। আপনারা একটা রুমের ভিতর আলাদা বেড জাস্ট শেয়ার করবেন। এখানে কিন্তু আপনার পার বেড 500 থেকে 700 রুপির মধ্যে
পড়বে। সো আপনারা যারা সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট আছেন তারা কিন্তু যে ডরমিটরিতে উঠতে পারেন। তাদের পরিবেশ খুবই নিট অ্যান্ড ক্লিন এবং সব সার্ভিস কিন্তু তাদের ভালো। আমি ওখানে গিয়েছিলাম, বাট আমরা দুইজন গিয়েছিলাম দেখে আমরা একটা রুম নিয়ে নিয়েছিলাম। এবার আপনাদের হোটেলের খরচ চলে গেল, খাওয়ার খরচ বা খাবেন কোথায়। খাওয়ার ক্ষেত্রে আপনি পাহাড়গঞ্জের আশেপাশে ছোট ছোট লোকাল অনেকগুলো রেস্টুরেন্ট পাবেন, আপনি সেখানে খেতে পারেন। সেখানে আপনার সকালের নাস্তা খেতে আপনার সাধারণত 50 রুপি থেকে 70 রুপি মতো পড়বে, ডিপেন্ড করতেছে আপনি কি কি খাচ্ছেন। ওদের ম্যাক্সিমাম সকালের খাবারগুলো হচ্ছে একটা থালি বেসিসে হয়। সো একটা থালি দিবে, আপনি যদি এক্সট্রা অমলেট বা ডিম নেন তাহলে সেই ক্ষেত্রে এক্সট্রা হয়তো 15 রুপি বা 10 রুপি করে অ্যাড হবে। দুপুরের খাবারটা আপনি পাহাড়গঞ্জে এখানে একটা মসজিদ আছে, মসজিদের এখানে মুসলিম হোটেল আছে অনেক, আপনারা এখানে মুসলিম হোটেলে পাহাড়গঞ্জে খেতে পারবেন। রাতের খাবারটাও সেম মুসলিম হোটেলে আপনারা খেয়ে নেবেন। এইখানে খাওয়ার ক্ষেত্রে পার পার্সন আপনার হয়তো 150 থেকে 250 রুপি পর্যন্ত ভ্যারি করবে, আপনি কি আইটেম খাচ্ছেন তার উপর। এখানে পার্সন টু পার্সন ভ্যারি করবে, তো এখানে এক্সাক্ট ভাবে বলা যায় না যে আপনার এত টাকাই খরচ হবে। যারা একটু খাবারের শৌখিন আছেন বা একটু ভালো খাবার বা হচ্ছে একটু স্পাইসি খাবার বা মুসলিম খাবার যেগুলো বিশেষ করে কাবাব বা হচ্ছে চিকেন ফ্রাই অথবা হচ্ছে ওদের বাটার পোড়া চিকেন এগুলো খেতে চান মুসলিম হোটেলগুলোতে, তাদের জন্য একটা সাজেশন থাকবে। তারা হচ্ছে পাহাড়গঞ্জ থেকে জামে মসজিদ নামে একটা জায়গা আছে, জামে মসজিদ আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন গুগল ম্যাপে। জামে মসজিদে চলে যাবেন, এখানে আপনার অটো ভাড়া নিবে রিজার্ভে 100 বা 120 রুপি। সো আপনারা 4-5 জন একসাথে করে জামে মসজিদে যে ওইখানে আপনার আসলাম চিকেন আছে, এই আসলাম চিকেনে আপনি বসে খুব ভালো মতো খাবারগুলো খেতে পারবেন। মুসলিম হোটেল, মুসলিম খাবার এবং তাদের খাবারগুলোর মান কোয়ালিটি সবকিছু অনেক ভালো। আমি বলবো যে অন্তত একবার হলেও সেখানে যে তাদের আইটেমগুলো মাস্ট ট্রাই করে আসবেন। এটা গেল খাবার পোর্শন। এরপরে আপনি ভিএফএস এর যেদিন ডেট সেদিন আসলে ভিএফএস এ যাবেন কিভাবে এবং কত টাকা খরচ হতে পারে। সো আপনার যেদিন ভিএফএস এর ডেট থাকবে সেই দিন আপনি সকাল সকালে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে কাগজপত্রগুলো সব আছে কিনা দেখে ফাইল নিয়ে বের হয়ে পড়বেন। আপনি কোনো ট্যাক্সি, টোটো বা বাস কিচ্ছু নেওয়া লাগবে না। আপনি পাহাড়গঞ্জ থেকে বের হয়ে মেট্রো স্টেশনে যাবেন। পাহাড়গঞ্জ থেকে হোটেল থেকে আপনার মেট্রো স্টেশন ওয়াকিং ডিস্টেন্স। আপনি মেট্রো স্টেশনে যাবেন, মেট্রো স্টেশন থেকে আপনি টিকিট করবেন শিবাজি স্টেশনে। শিবাজি স্টেশনে টিকিট করে ওখান থেকে আপনার জাস্ট 5 থেকে 7 মিনিট লাগবে, আপনি মেট্রো করে শিবাজি স্টেশনে চলে যাবেন। শিবাজি স্টেশনে আপনাকে একদম গ্রাউন্ড ফ্লোরে নামাই দিবে মেট্রো। আপনি 1 ফ্লোর উপরে উঠলেই আপনি দেখবেন ভিএফএস গ্লোবালের বিশাল বড় অফিস বা সেন্টার। আপনি ওখানে যাবেন, প্রথমে বাইরে আপনার গার্ড হচ্ছে আপনাকে প্রশ্ন করবে বা অ্যাপয়েন্টমেন্টগুলো দেখে আপনাকে ভিতরে প্রবেশ করতে দিবে। আর নিউ দিল্লি স্টেশন, যেটা মানে আপনার পাহাড়গঞ্জ থেকে আপনি হচ্ছে নিউ দিল্লি স্টেশন থেকে শিবাজি স্টেশনে যাবেন, সেখানে কিন্তু আপনার টিকিটের খরচ হচ্ছে মাত্র 10 রুপি। আপনি 10 রুপি দিয়ে কিন্তু শিবাজি স্টেশনে চলে যেতে পারবেন। শিবাজি স্টেশনে চলে যাওয়ার পরে ভিএফএস এ ঢোকার আগে আপনারা চেষ্টা করবেন কিছু শুকনা খাবার বা পানি আপনাদের সাথে নিয়ে যাওয়ার জন্য। আর অনেকে একটা কনফিউশনে থাকেন, ভাই ভিএফএস এ ব্যাগ নেওয়া যাবে কিনা বা কি করা যাবে। ভিএফএস এ আপনি ব্যাগ নিয়ে যেতে পারবেন, পিঠের যে ল্যাপটপ ব্যাগ বা স্কুল ব্যাগ টাইপের বা কলেজ ব্যাগ টাইপ যেগুলো থাকে বা ভার্সিটিতে আমরা যেগুলো ইউজ করি, আপনি এই ব্যাগগুলো নিয়ে যেতে পারবেন। এই ব্যাগের মধ্যে আপনি কিছু পানি বা শুকনা খাবার নিয়ে যাবেন, কারণ ভিএফএস এ একবার ঢুকে গেলে সেখান থেকে কিন্তু আপনাকে বের হইতে দিবে না আর কাজ শেষ না হওয়া পর্যন্ত। আর আপনি ওইখানে যে ক্যান্টিনগুলো আছে সেখানে খুব একটা খাবার পাওয়া যায় না, আর যেগুলো পাওয়া যায় সেগুলোর প্রাইস অনেক হাই। তো আপনারা ভিএফএস এ চলে গেলেন। ভিএফএস এ আপনাদের যে ফি থাকবে সেটা হচ্ছে আপনার এম্বাসি ফি, সেটা হচ্ছে 350 ইউরো। এই সমপরিমাণ রুপি হচ্ছে আপনার ওইখানে জমা করতে হবে। এবং আপনার হচ্ছে কুরিয়ার ফি বলতে হচ্ছে আপনার যে রেসিডেন্স পারমিট কার্ডটা আছে সেই পারমিটটা বাংলাদেশে পাঠানোর জন্য ওরা একটা ফি রাখবে, সেটা হচ্ছে খুব সম্ভবত আপনার 3300 থেকে 3500 রুপির মধ্যে থাকবে। আমি যখন গিয়েছিলাম তখন ওটা ছিল হলো 3300 রুপি, এখন খুব সম্ভবত ওটার রেটটা একটু বাড়ছে, হয়তো এটা 3500 রুপি করা হয়েছে। আর এখানে একটা জিনিস মনে রাখবেন, এইখানে কিন্তু ফি গুলা কিভাবে কাউন্ট হবে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। আপনি যদি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হন, শুধুমাত্র আপনার ভিএফএস এর এম্বাসির ফি এবং আপনার রেসিডেন্স কার্ডটা বাংলাদেশে পাঠানোর ফি, এই দুইটা ফি হচ্ছে আপনার যুক্ত হবে। অর্থাৎ এম্বাসি ফি 350 ইউরো সমপরিমাণ রুপি এবং আরপি কার্ড কুরিয়ার ফি হচ্ছে 3500 রুপি। এইটা হচ্ছে আপনার যোগ হবে। আপনি যদি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট না হয় ফ্যামিলি অ্যাপ্লিকেন্ট হন, তাহলে কিন্তু সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের যে ফিটা আছে এইটার সাথে আপনার প্রতি অ্যাপ্লিকেন্টের এক্সট্রা ফি যেটা যোগ হবে সেটা হচ্ছে তাদের আরপি কার্ড ঢাকায় আসার ফি,
অর্থাৎ আপনার যদি একজন ওয়াইফ একজন স্পাউস বেবি থাকে, স্পাউস এবং বেবি, তাহলে স্পাউসের আরপি কার্ডের ফি, বেবির আরপি কার্ডের ফি, এবং স্পাউসের ডকুমেন্টস বাংলাদেশে লিগালাইজেশন করে পাঠাবে তার ফি, এবং বেবির ডকুমেন্টস বাংলাদেশে লিগালাইজেশন করে পাঠাবে তার ফি। তার মানে কুরিয়ার ফি কিন্তু এখানে 4টা কাউন্ট হবে। স্পাউসের আরপি কার্ড, স্পাউসের লিগালাইজেশন ডকুমেন্ট, বেবির আরপি কার্ড, বেবির লিগালাইজেশন ডকুমেন্ট, 4 বার 4 দিয়ে গুণ করে নেবেন, ঠিক আছে। সো আপনার যদি হচ্ছে ফ্যামিলি মেম্বার বেশি থাকে আরো, তাদেরও কিন্তু এই ফিগুলা যোগ হবে। আর ফ্যামিলি মেম্বারদের যে এম্বাসি ফি আছে, সেই এম্বাসি ফিগুলো আপনার ইন্টার ফিনল্যান্ডে গেলে ওইখানে আপনার ফ্যামিলি মেম্বারদের কার কত ভিসা ফি সেটা কিন্তু শো করতেছে। সো আপনারা ওইখান থেকে কারেন্ট যে ফিটা আছে ওইটা ওইখান থেকে দেখে নিতে পারবেন। তারপর আমি চেষ্টা করব যে আপনাদেরকে ওই ফিগুলা ওয়েবসাইট থেকে দেখিয়ে দেওয়া যে বর্তমানে স্পাউস বেবিদের কত করে এম্বাসি ফি চলতেছে। এরপরে আপনাদের ইন্টারভিউ শেষ, এরপরে আপনারা বের হয়ে আসলেন, আবার মেট্রো স্টেশন করে আপনারা নিউ দিল্লি পাহাড়গঞ্জে চলে আসবেন, কোনো সমস্যা নাই। 10 রুপি হচ্ছে আপনাদের মেট্রোর টিকিটটা নিবে। এটা গেল হচ্ছে আপনাদের ইন্ডিয়ার মোটামুটি থাকা, খাওয়া এবং হচ্ছে ভিএফএস ফেস করতে আপনাদের কি পরিমাণ টাকা লাগবে বা কোনটার পরে কি করবেন সেটা। এখানে কিছু জিনিস আমি আপনাদেরকে একটু এক্সট্রা বলে দিই, সেটা হচ্ছে যদি আপনারা কখনো ট্যুরিস্ট ভিসাতে ফেস করতে যান এম্বাসি, তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই ইমিগ্রেশন অফিসারকে বলবেন না যে আপনি ভিএফএস ফেস করতে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনাকে রিজেক্ট করে দিবে এন্ট্রিতে, আপনাকে কিন্তু রিটার্ন ব্যাক করে দিবে। সো আপনি ট্যুরিস্ট ভিসাতে গেলে অবশ্যই বলবেন যে আমি ট্যুরে আসছি, ট্যুর করে আবার ব্যাক চলে যাব। যারা ডাবল এন্ট্রি ভিসাতে গেছেন তারা সরাসরি বলে দিবেন যে আপনারা ভিএফএস ফেস করতে আসছেন, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। যারা মেডিকেল ভিসাতে যান অবশ্যই এখানে আপনাকে বলতে হবে যে আপনি মেডিকেলের জন্যই যাচ্ছেন, আপনি কিন্তু বলতে পারবেন না যে আপনি ট্যুর অথবা ভিএফএস ফেস করতে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনার এন্ট্রি রিজেক্ট করে দিবে, এবং এন্ট্রি রিজেক্ট করে দিলে কিন্তু আপনি ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন না, আপনাকে আবার বাংলাদেশে ব্যাক করতে হবে। অনেকের মনে একটা কোশ্চেন থাকে যে ভাই আমাদের ব্যাগে যে পেপারসগুলো নিয়ে যাচ্ছি এগুলো কি চেক হবে কিনা। না, আপনার ব্যাগে যে পেপারসগুলো আছে সেই পেপারসগুলো কিন্তু কখনো ইমিগ্রেশন অফিসাররা চেক করে না। সো আপনি এই জায়গা থেকে নিশ্চিন্তে থাকেন যে আপনার পেপারস চেকিং করে বা ইমিগ্রেশন আপনাকে দেখে আপনাকে রিটার্ন করে দিবে এরকম কিছু না। আপনি জাস্ট নর্মালি যাবেন, আপনার ব্যাগিং চেকিং এর পোর্শনটা আলাদা। ইমিগ্রেশন অফিসার কখনো আপনার ব্যাগ চেক করবে না। ইমিগ্রেশন অফিসার আপনার জাস্ট একটা নর্মাল ইন্টারভিউ নিবে যে আপনি কি করতে ইন্ডিয়াতে আসছেন, এবং সেই রিলেটেড ডকুমেন্টসগুলো আপনাকে জানতে যাবে। অবশ্যই যারা ট্যুরিস্ট ভিসাতে যাবেন, যদি আপনারা অফিসে জব করে থাকেন, প্রাইভেট জব, আপনারা অবশ্যই এনওসি নিয়ে যাবেন। যদি গভর্নমেন্ট জব করে থাকেন তারাও এনওসি নিয়ে যাবেন। স্টুডেন্ট যারা আছেন তারা যদি যান তারা অবশ্যই সাথে করে স্টুডেন্ট আইডি কার্ডগুলো নিয়ে যাবেন। এগুলো কিন্তু তারা ইমিগ্রেশন অফিসার দেখতে চায়। এগুলো যদি আপনি সঠিকভাবে দেখাতে না পারেন তাহলে কিন্তু আপনাকে এন্ট্রি রিজেক্ট করবে। এইগুলা এয়ারপোর্টে খুব একটা ঝামেলা করে না, এয়ারপোর্টে আপনারা খুব স্মুথলি চলে যেতে পারবেন। আর যারা এয়ারপোর্টে ফার্স্ট টাইম যাচ্ছেন অবশ্যই আপনারা অ্যাটলিস্ট ফ্লাইটে 3 ঘন্টা আগে যাবেন, 4 ঘন্টা আগে গেলেও সমস্যা নেই। বাট যে আপনারা ব্যাগেজ ড্রপ করবেন, ব্যাগেজ ড্রপ করে বোর্ডিং পাসটা কালেক্ট করে ইমিগ্রেশন কমপ্লিট করে আপনারা এয়ারপোর্টে একটু ঘোরাঘুরি করেন বা বসে থাকেন, বাট শেষ মুহূর্তে তাড়াহুড়া করে যাবেন না, এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় ফ্লাইট মিসের একটা চান্স থাকে। যারা বাই রোডে যাচ্ছেন বা বাই রোডে যাওয়ার জন্য প্ল্যান করতেছেন বা কোনো অনাকাঙ্ক্ষিত কারণবশত বাই রোডেই যেতে হচ্ছে, তাদের ক্ষেত্রেও সেম জিনিসগুলাই হচ্ছে অ্যাপ্লিকেবল। আপনাদেরও ব্যাগ চেকিং টেকিং কিছু হবে না। বেনাপোল দিয়ে যেহেতু সবাইকে ঢুকতে হবে, সো বেনাপোল দিয়ে ঢুকতে হলে অবশ্যই আপনারা সাথে প্রপার ডকুমেন্টসগুলো লাগবেন। প্রপার ডকুমেন্টস বলতে ইন্ডিয়ান ভিসা করার সময় যে ডকুমেন্টসগুলো আপনারা সাবমিট করছেন সেম ডকুমেন্টসগুলো আপনারা সাথে রাখবেন। এগুলো ইমিগ্রেশন অফিসার অনেক সময় দেখতে চায়। আর যারা ট্যুরিস্ট ভিসাতে যাচ্ছেন, বারবার বলছি আপনারা কিন্তু অবশ্যই যদি জব করেন এনওসি, এবং স্টুডেন্ট হইলে আপনাদের যে স্টুডেন্ট আইডি কার্ড আছে সেটা কিন্তু নিয়ে যাবেন। আদারওয়াইজ কিন্তু ইমিগ্রেশন অনেক কোশ্চেন করে এবং মাঝে মধ্যে ঝামেলাও করে। এটা এবং এটা বাংলাদেশ যে পোর্ট আছে সেখানেই করবে, ইন্ডিয়া পোর্টে পার্টে না। বাংলাদেশের ইমিগ্রেশন অফিসাররাই আপনাকে ডিপার্চারে রিফিউজাল দিতে পারে, ঠিক আছে। সেই জিনিসগুলো আপনারা ম্যানেজ করে দেন ইন্ডিয়া প্রবেশ করবেন। আর যারা বাই রোডে যাচ্ছেন তাদের জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে দিল্লি পর্যন্ত যাওয়ার। আপনারা বাই রোডে বেনাপোল দিয়ে প্রবেশ করবেন ইন্ডিয়া, ওখান থেকে আপনারা
টেম্পু নেবেন, টেম্পুতে 50 টাকা করে পার পার্সন, সেটা নিয়ে সরাসরি চলে যাবেন বনগাঁ। আপনারা পোর্ট থেকে বেরোইলেই দেখবেন বাইরে টেম্পু আছে, ওখান থেকে বনগাঁয় হচ্ছে আপনারা টেম্পু নিয়ে চলে যাবেন হচ্ছে বনগাঁ স্টেশনে। বনগাঁ স্টেশন থেকে ট্রেনে করে আপনারা চলে যাবেন হচ্ছে শিয়ালদাতে। শিয়ালদাতে নেমে ওখানে ফেয়ার প্লেস নামে একটা জায়গা আছে, যেখানে হচ্ছে ফরেনার্সদের জন্য ট্রেনের টিকিট কাটা হয়। আপনারা ওখানে চলে যাবেন, ওখানে যে ট্যাক্সি নিয়ে ওখানে চলে যাবেন, ওখানে যে আপনার পাসপোর্ট শো করে দিল্লির জন্য ট্রেনের টিকিট বুক করে ফেলবেন। এবং দিল্লির জন্য ট্রেনের টিকিট বুক করে আপনারা যদি রাতের ট্রেন থাকে তাহলে রাতে উঠে পড়তে পারবেন, আর যদি পরের দিন সকালের ট্রেন থাকে তাহলে কলকাতায় ওই দিন স্টে করে পরের দিন সকালে ট্রেনে উঠবেন। আর ট্রেনে করে যেতে কিন্তু আপনার বর্তমানে 3 টায়ার এসি যেটা আছে সেটা বর্তমানে 3,500 থেকে 4,000 রুপি পর্যন্ত, যেটা 3 টায়ার থার্ড ক্লাস এসি যেটা বলে 3 টায়ার এসি, ওইখানে আপনার হচ্ছে 3,500 থেকে 4,000 রুপি করে হচ্ছে আপনার খরচ পড়বে। সেটা থেকে আপনাকে দিল্লিতে যেতে কিন্তু আনুমানিক প্রায় 24 ঘন্টা মতো সময় লাগে। অর্থাৎ আপনি রাতে উঠলে পরের দিন রাতে নামাবে, আপনি সকালে উঠলে পরের দিন সকালে নামাবে, এবং এর ভিতরে যে আপনার খাবার এগুলো ট্রেনের ভিতরেই সার্ভ করবে, এবং আপনি টিকিট কাটার সময় মিল অ্যাড করে দিবেন যে এখানে আমি এই মিলগুলো খেতে যাচ্ছি। তো পরের দিন আপনি ট্রেনে নামলে ট্রেনে আপনাকে যেখানে নামাই দিবে তার অপোজিটেই হচ্ছে আপনার মেট্রো স্টেশন, এবং তার অপোজিটেই হচ্ছে আপনার নিউ দিল্লি স্টেশনের অপোজিটে হচ্ছে আপনার পাহাড়গঞ্জ। সো আপনি ওইখানে পাহাড়গঞ্জে একদম পাহাড়গঞ্জে যেয়ে ট্রেনে করে কিন্তু নামতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। শপিং এর ক্ষেত্রে অনেকেই প্রথমবার যাচ্ছেন বা টুকটাক শপিং করতে যাচ্ছেন, শপিং এর খরচগুলো আসলে আপনাদের একান্তই ব্যক্তিগত। আপনি কি শপিং করবেন বা কোথা থেকে করবেন সেগুলো আপনাদের ব্যক্তিগত খরচের মধ্যে পড়বে। তবে এখানে একটু সাজেশন দিব আপনাদের, কয়েকটা জায়গা আপনি বলে দিই। যেমন পাহাড়গঞ্জে যদি থাকেন, আপনি যদি ব্র্যান্ডের জিনিসগুলো চান তাহলে আপনি সিটি সেন্টার যেটা ওরা বলে কার্নট প্লেস, আপনি কার্নট প্লেসে চলে গেলে ওইখানে আপনি হচ্ছে ব্র্যান্ডের সবগুলো পাবেন। ওইখানে ব্র্যান্ডের সব জিনিসপত্র আপনি ওখানে পারচেস করতে পারবেন। লেদারের জিনিসগুলো যদি আপনারা কিনতে চান তাহলে হচ্ছে আপনারা চলে যাবেন হচ্ছে নিজামুদ্দিন রোডে। নিজামুদ্দিন রোডে হচ্ছে আপনার সব লেদারের বা ব্যাগ যারা কিনতে যাচ্ছেন, ট্রলি ব্যাগ বা ট্রাভেল ব্যাগ, এই জিনিসগুলো ইন্ডিয়া থেকে কিনে আনতে পারেন অনেক চিপ রেটে, এবং আপনি ভালো কোয়ালিটির পাবেন। ওখানে আপনি পাবেন নিজামুদ্দিন রোডে। আর খাবার জন্য অবশ্যই যেটা বললাম যে আপনারা যদি মুসলিম খাবার খেতে চান তাহলে সেটা চলে যাবেন হচ্ছে জামে মসজিদের এখানে পুরাটা হচ্ছে আপনার খাবার জন্য বিখ্যাত, খাবারের অনেক হোটেল আছে, এবং ওইখানে মুসলিম পোশাক যেগুলো থাকে সেই মুসলিম পোশাকেরও কিন্তু বিশাল বড় মার্কেট, যেটাকে বলা হয় চাঁদনি চক বলে দিল্লির, সেই দিল্লির চাঁদনি চকেও কিন্তু আপনি এখান থেকে অনেক কিছু পারচেস করতে পারবেন। যারা ফিনল্যান্ডে এই সেশনে অ্যাপ্লাই করেছেন বা সামনের সেশনে অ্যাপ্লাই করবেন, সবাইকে অগ্রিম শুভেচ্ছা। ইনশাল্লাহ আপনাদের সবার সাথে আপনাদের সফলতা নিয়ে ফিনল্যান্ডে দেখা হবে।